শুনুন পার্থ মুখার্জির কাহিনী তৃষ্ণা। ফোনটা পেয়ে রীতিমতো ছুটে চলেছে মালতী। সেন্টারের ম্যানেজার ফোন করেছিল, একটা কাজের লোক মায়া লাগবে। এই কদিন হলো নাম দিয়ে এসেছিল মালতী, উপায়ও ছিল না। মা মরা মালতীর বাবা ছাড়া আর কেউ নেই। কয়েক বছর আগেই এক অজানা রোগে মা মারা গেছে তার। মানিকতলার বস্তিতে ফুটো চালের দুকামরা ঘরে দম বন্ধ হয়ে আসে ওর। এদিক ওদিক টুকটাক কাজ করার চেয়ে এই কাজ অনেক ভালো, থাকা খাওয়ার চিন্তা থাকে না। সেন্টারে এসে পড়েছে মালতী। একটা বসার টুল এগিয়ে দিয়ে ম্যানেজার বলল, রে ফোন করার সাথে সাথে হাজির হয়েছে দেখছি। কাজ বাড়ি তো? বড় বাড়ি, অনেক দায়িত্ব। কেন পারবো না? পারলে তো ভালো কথা। এর আগে জায়গায় পাঠিয়েছিলাম, সে এতটা নির্লজ্জ যে কাজ ছেড়ে চলে এসে একবার যোগাযোগ করেন অফিসে। না না, কোনো অভিযোগের সুযোগ দেব না। কি করতে হবে? মল্লিকপাড়া চিনিস তো? হ্যাঁ। ওখানে রায়বাড়িতে এক বুড়িকে দেখাশোনা আর বাড়ির যাবতীয় কাজ করতে হবে। বুড়ির ছেলে ছাড়া আর কেউ নেই। ছেলেটা কলকাতার বাইরে কাজ করে, শনি রবি এখানে থাকে। ওই দুদিন তোর ছুটি, ভালো করে মন দিয়ে কাজ কর। মাসে 6,000 পাবি। কবে থেকে শুরু করব? কাল চলে যাবি, ওর ছেলে থাকবে, তোকে বুঝিয়ে দেবে সব। ঠিক আছে। উঠে পড়ল মালতী, মনটা বেশ খুশি। রাস্তায় দেখা হয়ে গেল ওর পাড়ার মেয়ে কাকলির সঙ্গে। কাকলিও সেন্টারে আয়ার কাজ করে। কথায় কথায় নিজের কাজের কথা জানালো মালতী। মল্লিক পাড়ার কাজ শুনে মুখটা ফ্যাকাশে হয়ে গেল কাকলির। মালতী বুঝতে পেরে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে রে? এ মা, শেষে ওই মল্লিকপাড়ার ভূতের বাড়ির কাজটা নিলেই? সালা ম্যানেজারটা হেভি ঢ্যাম না জানে, নতুন মেয়ে গছিয়ে দিলেই হলো। আরে খুলে বল না। আরে বলছি ওই মল্লিকপাড়ার রায়বাড়ি বুড়িগিনিটা কেমন যেন একটা, কথা কথা কম বলে, টিরে টিরে তাকায়। রাতে না ওর ঘর থেকে কি সব আওয়াজ আসে জানিস? বাড়িটা মানধাতা আমলের, কেমন যেন স্যাঁত স্যাঁতে আর অন্ধকার অন্ধকার। আগে একটা মেয়ে তো কাজ করতো, ওর মুখে শুনেছি মাঝে মাঝে নাকি বুড়ির চোখ রক্ত জবার মতো লাল হয়ে যায়, গোঙায় বিবির করে কি সব বলে। হ্যাঁ, বিশ্বাস করলি না তো? জানা যা যা, হাড়ে হাড়ে বুঝবি, তখন জানে কাকুলিকে বলতে আসবি না। রাগ করছিস কেন? এতগুলো টাকার কাজ, ওসব ভূত ঠিক ম্যানেজ করে নেব। চলে রে। কাকলিও মুখ হাঁড়ি করে নিজের বাড়ির দিকে চলে গেল। বাড়ি এসে কিছু গোছগাছ করে নিল মালতী। মনে বেশ আনন্দ। পাশের ঘরে গিয়ে বাবার সামনে ঠক করে চায়ের কাপ নামিয়ে রাখলো। অনেক তো আমার গতর খেলে, এবার চাটা খেয়ে নাও। মা মরেছে তবে থেকে তোমার ভীমরতি শুরু। নতুন কাজ পেয়েছি, সেখানেই থাকবো, বুঝলে? ছাড়ো, তুমি আর কি বুঝবে। নিজের খেয়াল রেখো। উত্তর এলো না। নিজের ঘরে এসে মনে মনে একটা গান ধরল মালতী। মনের গান ঠোঁটের কোণে আসতে বেশি সময় নিল না। সকাল সকাল রায়বাড়িতে উপস্থিত হল মালতী। কলিং বেলের আওয়াজ বিলীন হওয়ার আগেই দরজা খুলে দাঁড়ালো এক মাঝ বয়সী ছেলে। এক নজরে বাড়ির ভিতরে চোখ বুলিয়ে নিল মালতী। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই বাড়ির ভিতরের জরাজীর্ণ অবস্থাটা। ছেলেটার চেহারাটাও বাড়ির অবস্থার সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। এক ঝটকায় দেখে অপুষ্টির শিকার মনে হতে পারে, তবে গলাখানা বেশ ভারী। ভেতরে আসুন। ছেলেটির পিছন পিছন বাড়িতে ঢুকল মালতী। পুরনো আমলের বেশ বড় বাড়ি, যত্নের অভাবে এদিক ওদিক ভেঙে খসে পড়ার চিহ্ন বিদ্যমান। নিচ আর ওপর মিলিয়ে 6খানা ঘর তো হবেই। বেশ বড় বারান্দা, তবে কাকলি ঠিকই বলেছিল, আলো বাতাস বড় কম, একটু যেন চুপচাপ আর নিরিবিলি। আসলে এদিকের অনেকগুলো পুরনো বাড়িতেই লোক থাকে না, সব ফ্ল্যাট হবে তাই হয়তো, মনে মনে ভাবছিল মালতী। হুঁশ ফিরল ছেলেটির ডাকে। আসুন, উপরের মায়ের ঘরে চলুন। বেশ খাড়াই আর অন্ধকার সিঁড়ি। দোতলায় 3টি ঘরের প্রথমটায় এক প্রকাণ্ড খাটে শুয়ে আছেন এক 70 বৃদ্ধা মহিলা। চেহারা বেশ ভারী, বয়সের তুলনায় একটু বেশি বুড়িয়ে গেছে মনে হয়, তবে এককালে বেশ রূপসী ছিলেন বোঝাই যায়। খাটের পাশে টেবিলে বেশ কয়েকটা ওষুধের শিশি আর জল। বৃদ্ধার ছেলে ইশারায় দেওয়ালে একটা ছবির দিকে ইঙ্গিত করলেন। তাকিয়ে
বেশ আশ্চর্য হল মালতী। ছবির ছেলে আর মাকে আজ বাস্তবের সাথে মেলানো যায় না। বুঝতেই পারছি অনেক প্রশ্ন আপনার মনে, সব বলছি। এটাকে বলুন, কাজটা করবেন তো? সম্মতিসূচক ঘাড় নাড়ল মালতী। বেশ, তবে শুনুন, আমার মা এক বিরল রোগে আক্রান্ত। মায়ের বয়স 63 বছর, কিন্তু দেখতেই পাচ্ছেন বয়সের তুলনায় কেমন যেন বেশি বুড়িয়ে গেছে। আসলে অনেক ডাক্তার দেখিয়েও কিছু হয়নি। আস্তে আস্তে দেখার, শোনার, কথা বলার শক্তি সব হারিয়ে ফেলেছেন। হাঁটা চলার শক্তি তো অনেক আগেই গেছে। এখন কথা বলার চেষ্টা করলেও কিছু এলোমেলো কথা বলতে পারেন, মানে সাজিয়ে গুছিয়ে কিছুই। কাজের মধ্যে ওষুধ আর খাবার আপনাকে সময় মতো খাওয়াতে হবে, আর সারাদিন একটু চোখে চোখে রাখা আর কি। তবে দিনেই, রাতে নয়। কিন্তু রাতে নয় কেন? আসলে রাতে মা মাঝে মাঝে ভয়ে চিৎকার করে ওঠে, এলোমেলো কথা বলে আর গোঙাতে থাকে। কিসের ভয়? এটা এই রোগেরই অঙ্গ। আপনার ভয়ের কোনো কারণ নেই। আরে আপনার আগে যত কাজের লোক সবাই এই কারণেই ছেড়ে গেছে কাজ। তাই বলছি যে রাতে দোতলায় আসার প্রয়োজন নেই, সন্ধ্যাবেলায় খাইয়ে নিচে নেমে যাবেন, আর তারপর থেকে আপনার নিজের ঘরেই থাকবেন। রাতে মায়ের সেবার কোনো কাজ রাখবেন না। মনে একাধিক খটকা নিয়ে ঘাড় নাড়ল মালতী। কিন্তু রাতেই যে মালতীর আসল কাজ থাকে। ছেলেটি সমস্ত বাড়ি ভালো করে দেখিয়ে দিল মালতীকে। শুনুন, বিকেলে আমি বেরিয়ে যাব, সবই তো আপনাকে দেখিয়ে দিলাম, নিজের সুবিধা মতো মানিয়ে নেবেন একটু। বিকালে ছেলেটি বেরিয়ে গেলে মালতীর মনে এক অদ্ভুত আনন্দ অনুভূত হল। এত বড় বাড়িতে সে এখন একা, স্বাধীন, যা ইচ্ছা করতে পারে। তবে ইচ্ছাটা তার রাতেই দেখা দেয়। ভাগ্যিস দিনের বেলাটা সে আর 5 জনের মতোই থাকে, না হলে যে কি হতো। অনেক কথা ভিড় করে আসে মালতীর মনে। হাজার হোক বাইরে থেকে হলেও সে তো একজন মানুষ। বিধাতা যেমন সৃষ্টির সময় ছেলেদের দেহে মেয়ের মন আর মেয়েদের দেহে ছেলের মন পুড়ে দিয়ে থাকেন, তেমন কিছু কিছু মানুষের দেহে পশুর হিংস্রতা, ক্ষুধা, তৃষ্ণাও পুড়ে দিয়ে থাকেন। রাতের অন্ধকারে সেই ক্ষুধা তৃষ্ণা জেগে ওঠে। মালতীর মা বাবা বহু বছর নিঃসন্তান থাকার পর এক বেদেনীর থেকে দত্তক নেন মালতীকে। ফুটফুটে নিষ্পাপ মুখের পিছনে যে আদিম অন্ধকার ভয়াবহতা লুকিয়ে আছে তা তারা দেখতে পাননি। ছোট থেকেই তার ঘ্রাণ আর শ্রবণ শক্তি বেশ প্রবল। দূরে কোথায় ছোট্ট ছাগল ছানা চড়ে বেড়াচ্ছে তার গন্ধ ঘরে বসেই পেত সে। একটু একটু করে বড় হয়েছে সে, আর পাল্লা দিয়ে শারীরিক শক্তির সাথে তার খিদে তেষ্টাও বেড়েছে। মা বাবারও বুঝতে দেরি হয়নি। মুখের ভিতরে লুকোনো দুটো তীক্ষ্ণ ধারালো দাঁত অবলীলায় শরীর ভেদ করে সিরিঞ্জের মতো রক্ত তুলে নেয়। আকণ্ঠ পান করে মালতী। প্রথম প্রথম রাস্তার কুকুর, বিড়াল, ছাগল দিয়ে কাজ চলে যেত তার, কিন্তু বেশি দিন তা দিয়ে কাজ চলেনি। পাশের বাড়ির ছোট্ট ছেলেটার রক্তশূন্য লাশ যেদিন খালের ধারে পাওয়া গিয়েছিল, সেদিন মালতীর মা বুঝে গিয়েছিল মেয়ে বড় হচ্ছে। নিজের রক্ত দিয়ে মেয়েকে ঠান্ডা রাখতে রাখতে নিজেই ঠান্ডা ঘরে পৌঁছে গিয়েছিল সে। মৃত্যুর কারণ অবশ্য কেউ বুঝতে পারেনি। ঘাড়ের কাছে দুটো দাঁতের দাগ দেখে ডাক্তার আশ্চর্য হয়েছিল বটে, তবে তাতে কিছু অসুবিধা হয়নি তার। মালতীর কষ্ট হয়েছিল, কিন্তু পশুদের ওসব মানায় না। খিদে তৃষ্ণার তাড়নায় সে সবকিছুই করতে পারে। তাছাড়া যত সে মানুষের সাথে মিশেছে তত তার পশুদের প্রতি শ্রদ্ধা বেড়েছে। নিজের প্রথম পূর্ণবয়স্ক মানুষ শিকার করার কথা মনে পড়ে মালতীর। দোল পূর্ণিমার গোল থালার মতো চাঁদটা ঠিক যখন বট গাছটার মাথায়, তখন প্রবল তৃষ্ণার অনুভূতি জেগে ওঠে তার শরীরে। মাঝরাতের নিশুতি ভাব বিরাজ করছে মফস্বলের আনাচে কানাচে। এটাই আদর্শ সময় মালতীর কাছে। চুপিসারে ঘর থেকে বেরিয়ে সে হাঁটা লাগায় চৌমাথার দিকে। মানুষের গন্ধ আসছে, সাথে মদের উৎকট গন্ধও রয়েছে। চৌমাথার কাছেই বহুদিনের বন্ধ পার্কের উঁচু পাঁচিলটা অবলীলায় এক লাফে পার করে সে। ইদানিং যত রাজ্যের নেশাগ্রস্ত বখাটেগুলোর আড্ডা এখানে, তার উপর আজ আবার হোলি। বুনো ঘাসগুলো পায়ে ডোলে
কিছুটা এগোতেই মালতীর কানে একটা আওয়াজ আসে। ঝোপের আড়ালে বসে সামনের বেঞ্চে নজর ফেলে সে। মাঝবয়সী এক পুরুষ নাগাড়ে মদ খেয়ে চলেছে বোতল থেকে। পাশের চিপসের প্যাকেট থেকে একটা একটা করে তুলে কড়মড় করে চেবাচ্ছে আর নিজের মনেই বিড়বিড় করে বকছে। এ তো বেশ সহজ শিকার। শারীরিক কসরত তেমন লাগবে না। মনটা খুশি হয়ে ওঠে মালতীর। এদিকে তেষ্টায় তার গলা শুকিয়ে আসছে। পা টিপে টিপে কিছুটা এগিয়েই ঝাঁপিয়ে পড়ে সে। কিছু বুঝে উঠতে পারে না লোকটা। খানিক ঝটাপটির পর মদের বোতলটা গড়িয়ে পড়ে বেঞ্চের নিচে। মালতীর পাশবিক প্রবৃত্তি তার চরম সীমায় পৌঁছে যায়। ধারালো দাঁতগুলো লোকটার নরম চামড়া ভেদ করে পৌঁছে যায় শিরা উপশিরায়। রক্ত উঠে আসতে থাকে, খানিক গড়িয়ে পড়ে। লোকটার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলেও এখানে শোনার কেউ নেই। নিমেষে রক্ত শূন্য হয়ে পার্কের বেঞ্চেই পড়ে থাকে সাদা শরীরটা। মা মরতেই বাপটা আস্তে আস্তে বেঁকে বসতে শুরু করেছিল। অশান্তি লেগেই থাকতো দুজনের। মালতীর হাতের চা তার খুব পছন্দের ছিল, তাই গত রাতে রক্তশূন্য বাবার লাশটার সামনে শেষবারের মতো চায়ের পেয়ালাটা রেখে এসেছে সে। লাশের গন্ধ বেরোলেই কাল পরশুর মধ্যেই পুলিশ তার খোঁজ শুরু করবে, তাই বেশি দেরি করবে না সে। আজ রাতেই এ বাড়ির কাজ মিটিয়ে ভোর ভোর সে কেটে পড়বে এই শহর থেকে। তারপর অন্য কোনো জায়গায় অন্য কোনো নামে জীবন শুরু করবে। এই তৃষ্ণা মেটাতে গেলে ভবঘুরে জীবনই ভালো। তাছাড়া পশুরাও তো শিকারের সন্ধানে জঙ্গল ত্যাগ করে নতুন জঙ্গলে আস্তানা গাড়ে। পাশের বাড়ির সন্ধ্যার শাঁখের আওয়াজে হুঁশ ফিরল তার। বৃদ্ধাকে খাওয়াতে হবে। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে এক বাটি গরম ওটস বানালো সে। জলের বোতল আর ওটসের বাটি নিয়ে উপরে উঠল। সিঁড়িতে কোনো জোড়ালো আলো নেই, গা ছমছমে ভাব। স্যাঁতস্যাঁতে ঘরগুলোর দেওয়ালে না জানি কত রহস্য লুকিয়ে আছে। মনে মনে ভাবতে থাকে মালতী। আধ ভেজানো দরজা খুলেই শরীরটা কেঁপে উঠল ওর। খাটের কোণে একটা লম্বা কালো ছায়া যেন হঠাৎ দেয়ালে মিলিয়ে গেল। সিঁড়ির আলো আধারিতে চোখের ভুল মনে হলো তার। এমন অনুভূতি তার এই প্রথম। ভয় কি জিনিস সে জানে না, তবে এই অনুভূতিটা যে কিছুটা ভয়ের তা আন্দাজ করেছে। গিন্নিমা, খেয়ে নিন, রাতে তো আবার ওঠা যাবে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে বৃদ্ধা, তবে ওর দিকে নয়, খাটের কোণে। কি এমন আছে সেখানে? কি যেন একটা অস্বস্তি হলো মালতীর। তাড়াতাড়ি বৃদ্ধার মুখটা তুলে নিয়ে বেশ যত্ন করেই ওটসটা খাইয়ে দিল। জলের বোতলটা ভরে দিয়ে ওষুধগুলো একে একে দিয়ে দিল। বৃদ্ধা মালতীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন বহু বছরের চেনা কেউ। মালতীও কিছুক্ষণ যেন স্থির হয়ে গিয়েছিল, তবে শিকারের সাথে সম্পর্ক পাতাতে সে নারাজ। এতে অসুবিধা হতে পারে অন্তিম মুহূর্তে। ঘড়ির কাঁটা তখন সবে 7টার ঘরে মাথা ঠুকছে। পাশের কোনো বাড়ি থেকে বাংলা সিরিয়ালের আবহ সঙ্গীত ভেসে আসছে। মশারি খাটিয়ে সব গোছগাছ করে দরজা দিল মালতী, তবে বেশি চেপে দিল না। রাতে তো খুলতে হবে আবার। ওপরতলাটা এক নজর দেখে নিচ্ছে সে। দেয়ালগুলো ভারী অদ্ভুত কালো কালো ছোপে ভর্তি, যেন ভেতরে কিছু বাসা বেঁধেছে। টিমটিমে আলোয় এদিক সেদিকে কালো ছায়া পড়েছে। রাতে তার অনেক কাজ। নেমে আসে মালতী। শরীরের অসীম তৃষ্ণা মেটানোর পর পাশের ঘরগুলো দেখতে হবে। পুরনো অবস্থাপন্ন বাড়ি, তাই গয়নাগাটি থাকবে নিশ্চয়ই। নতুন জায়গায় নতুন করে শুরু করতে গেলে অনেক টাকা লাগবে। ভিতর ভিতর পশু হলেও খোলস যেহেতু মানুষের, তাই টাকা খুবই দরকারি পৃথিবীতে বাঁচতে। তার কাছে যা আছে তাতে বেশি দিন চলবে না। পাশের ঘরে একটা পুরনো তালা ঝুলছে, ওটা ভাঙতে বেশি বেগ পেতে হবে না। একটু চোখ বুঝে আরাম করে নিল মালতী। যেদিন যেদিন রাতে শিকারে যায়, সন্ধেটা এইভাবেই আরাম করে নেয় সে। এতে শরীর চনমনে থাকে তার। রাত
11টা নাগাদ ছটফটানি শুরু হলো মালতীর। তেষ্টায় তার গলা ফেটে যাচ্ছে, তবে এ তেষ্টা জলে মেটে না। রক্তের গন্ধ তাকে পাগল করে তোলে। বৃদ্ধাকে কাবু করতে তাকে বেশি বেগ পেতে হবে না, এটাই যা রেহাই। এলোমেলো হয়ে থাকা চুল বেঁধে নেয় সে। সিঁড়ির কাছে আসতেই ওপরের ঘর থেকে একটা ছটফটানির আওয়াজ পায়। কেউ যেন ঘুমাচ্ছে। কাকলি তাহলে ঠিকই বলেছিল, কিছু আছে এখানে। তালা ভাঙার জন্য আনা হাতুড়িটা চেপে ধরে সে। চাপা কান্নার আওয়াজ আসছে। ভয়ের চেয়ে কৌতূহল বেশি হয়। মালতী ভয় পায় না। অনেকের চোখেই ও ভয় দেখেছে, যখন ও ধারালো দাঁত তার শরীর ভেদ করেছে, কিন্তু ও নিজে কোনোদিন ভয়ের সামনে দাঁড়ায়নি। 7-5 ভাবতে ভাবতেই আস্তে আস্তে দরজা খুলল সে। আবার চমকে উঠল মালতী। একটা দীর্ঘ কালো ছায়া খাটের কোণে ঘরের দেয়ালে ঢুকে একেবারে মিশে গেল। এদিকে বিছানা লণ্ডভণ্ড, বুড়ির চোখ দুটো বড় করে খোলা, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে, মুখ নাড়িয়ে কিছু একটা বলতে চাইছে, কিন্তু কিছুই বুঝছে না মালতী। বেশি না ভেবে চিৎকার করে উঠল সে, আর সাথে সাথে মুখের ভিতরে লুকানো দাঁতগুলো একটু একটু করে বেরিয়ে এলো অনুগত পোষ্যের মতো। শরীরের প্রতিটি শিরা উপশিরা টান টান হয়ে এলো তার। ক্ষিপ্র গতিতে দাঁত দুটো বুড়ির ঘাড়ের কাছে বসিয়ে দিল সে। কিছু পরেই দাঁত বেয়ে রক্ত মেঝেতে পড়তে শুরু করল। আকণ্ঠ পান করল সে। বৃদ্ধা তখন নিশ্চুপ, নিস্তেজ। লাল ঠোঁটের কোণে লেগে থাকা শেষ রক্তবিন্দুটা শেষবারের মতো চেটে নিল মালতী। দেহের অবশিষ্ট প্রাণটুকু বেরিয়ে গেছে দেহ থেকে। এটা তার সেরা শিকার। বেশি বেগ পেতে হয়নি একদম। পাশের ঘরে তালাটা কয়েকটা হাতুড়ি বাড়িতেই আত্মসমর্পণে বাধ্য হল। তবে আলমারি খুলে তেমন কিছু পেল না সে। টেবিলে রাখা একটা কাগজ দেখে কৌতূহল হল মালতীর। সম্ভবত চিঠি। বড় আলোটা জেলে চেয়ারে বসল সে। হাতে অনেকটাই সময়। রাতে এমনিতেও বেরোবে না, গাড়ি পেতে সেই ভোর। তাছাড়া মানুষ চিনুক বা না চিনুক, কুকুরগুলো ওকে চিনতে পারে। বড় বিরক্ত করে। চিঠি বলতে একটা সাদা কাগজে বেশ খানিকটা লেখা। পড়তে শুরু করল মালতী। চিঠিটা আপনি যখন পেয়েছেন তখন নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। এতে লেখা প্রতিটা কথা সত্যি এবং বাস্তব। বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার। আমার মা বাসন্তী দেবী যখন এ বাড়িতে বিয়ে করে আসেন তখন জানতেন না আমার বাবা আদিত্যনারায়ণ একজন লম্পট মাতাল, জুয়া খেলে সর্বশান্ত। মায়ের গয়না একে একে বেচে সংসারের খরচ আর বাবার নেশা চলতে থাকে। একমাত্র ঠাকুমা চৈতালি দেবী ছিলেন মায়ের সহায়, সাহস দিতেন মাকে। একদিন মাকে ডেকে উনি বললেন, বৌমা, যত কষ্টই হোক খোকাকে ওই কোণের ঘরের সিন্ধুক খুলতে দিও না। মা জানতে চাইলে ঠাকুমা জানালেন এই বংশের এক ভয়ানক অভিশাপের কথা। আমার বাবার পূর্বপুরুষ 7 পুরুষের জমিদার ছিলেন। একবার একটা জমি দখল করতে গিয়ে ভয়ানক কাপালিকের আস্তানা ভেঙে গুড়িয়ে দেন তিনি। সে কাপালিকের আস্তানায় এক লোহার সিন্ধুক ছিল, সেইটাও নিয়ে আসেন। কাপালিক ভয়ঙ্কর শক্তিশালী ছিলেন। তিনি অভিশাপ দেন আমাদের বংশের সর্বনাশ হবে। ওই সিন্ধুকে নাকি তার বশ করা চণ্ডাল আছে। সে মুক্ত হলেই দেখা দেবে ঘোর বিপদ। তিলে তিলে মারা যাবে সবাই তার হাতে। সে ছায়ার মতো এ বাড়িতেই থাকবে। আমরা রোগগ্রস্ত হয়ে মৃত্যু ভিক্ষা করব। সে রোজ রাতে একটু একটু করে আমাদের আত্মা থেকে শক্তি শুষে নেবে। বাড়ি থেকে পালিয়েও নাকি লাভ হবে না। সন্তান জন্মালেও সে হবে হয় পশু, না হয় দুর্বল জরাগ্রস্ত মানুষ। মায়ের হাজার বারণ সত্ত্বেও বাবা এক প্রকার জোর করেই সেই সিন্ধুক খোলেন। আর তারপর থেকেই শুরু হয় আমাদের অভিশপ্ত জীবন। বাড়িতে একটা লম্বা কালো ছায়া ঘুরতে থাকে রাতের বেলায়। পুজো উপাচারে কোনো কাজ হয়নি।
একদিন রাতে ঠাকুমা বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান। মায়ের প্রথম সন্তান আমি। জন্ম থেকেই দুর্বল, ভারী কাজে অক্ষম। আমার জন্মের 4 বছর পর আমার এক বোন পৃথিবীতে আসে। স্তন্যপান করাতে গিয়ে মা বুঝতে পারেন যে সে কোনো স্বাভাবিক মানুষ নয়। মুখের ভেতর লুকোনো 2 পাশবিক দাঁত ছিল তার। পরে মা নিজের চোখের জল মুছতে মুছতে এক সাপের খেলা দেখাতে আসা বেদিনীকে কিছু টাকা দিয়ে বোনকে পালন করতে দেন। তার আশা ছিল এই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে যদি ভালো থাকতে পারে সে। বাবাও অজানা রোগে ভুগে কঙ্কালসার হয়ে যান। রোজ রাতে ছটফট করতেন, চিৎকার করতেন। তারপর একদিন মারা যান। আমি যতটা পেরেছি এই বাড়ি থেকে দূরে থেকেছি এত বছর, কিন্তু ওই মায়ের টানে ফিরে আসি। তবে মায়ের এই কষ্ট আর চোখে দেখা যায় না। বুঝে গেছি মা আর কিছুদিনের অতিথি। আমার খোঁজ করা বৃথা। আমার ভবিষ্যৎ আমি জানি। আমি আর ফিরতে চাই না। কাজের মেয়েটিকে দোষ দেবেন না, ও নির্দোষ। এসবের কিছুই ও জানে না। ইতি হতভাগ্য সন্তান। চোখের জলে চিঠির অনেকটাই ভিজে গেছে। পশুরাও কাঁদে। যন্ত্রণায় মালতীর বুক ফেটে যাচ্ছে। গলার কাছে একরাশ কষ্ট যেন দলা পাকিয়ে আছে। যে রক্তের স্বাদ তার এত প্রিয়, তার গন্ধই আজ গা গুলিয়ে দিচ্ছে মালতীর। মালতী জানে ঈশ্বর তাকে জন্ম থেকেই অভিশপ্ত করে পাঠিয়েছেন, কিন্তু তা বলে নিজের জন্মদাত্রী মায়ের মৃত্যুর কারণ হতে হবে? ঘরের আলো তা দপদপ করে উঠল কয়েকবার। মালতীর মনে পড়ল চিঠিতে লেখা কথাগুলো। ঘরের কোণটায় নজর গেল ওর। একটা পুরনো মরচে ধরা লোহার সিন্দুক রয়েছে, আর তার উপরেই এক ভীষণ কালো অবয়ব উবু হয়ে বসে তার দিকেই তাকিয়ে রয়েছে। চোখের তারায় যেন জ্বলন্ত কয়লা। এই ধরনের অপশক্তির সম্মুখীন সে প্রথম। দেহের শক্তি যে কাজে লাগবে না, এক্ষেত্রে তা বিলক্ষণ জানে মালতী। তাকে না মারলে ওই চণ্ডালের প্রতিশোধ যে অসম্পূর্ণ থেকে যাবে। মালতী কাল বিলম্ব না করেই ঘর থেকে ছুটে বেরিয়ে আসে, কিন্তু সিঁড়ির মুখে তখন সেই কালো ছায়া আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। লম্বায় 6 ফুটের ওপর। নিচে নেমে পালানোর উপায় নেই। পেছনের দিকে ছাদে ওঠা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে মালতী। চারিদিকে তখন রাত্রির নীরবতা। আকাশে কালো মেঘের চাদরে তারারা গা ঢাকা দিয়েছে। আলকাতরা মাখানো কালো অন্ধকারের মধ্যে মালতী ছাদের এক প্রান্তে, আর অপর প্রান্তে সেই দীর্ঘ কালো ছায়া। মালতীর দিকে একটু একটু করে এগোচ্ছে। শিকারী যেন আজ নিজেই শিকারে পরিণত হওয়ার মুখে। প্রতিহিংসার আগুনে সেই ভয়ানক অপশক্তির চোখগুলো যেন জ্বলছে। মালতী ছাদের একেবারে ধারে পৌঁছে গেছে একটু একটু করে। সে যত পিছোচ্ছে ততই সে এগোচ্ছে মৃত্যুর দিকে। আকাশের দিকে তাকিয়ে শেষবারের মতো সে নিজের সৃষ্টিকর্তাকে খুঁজতে চাইল, কিন্তু তিনিও যেন আজ আত্মগোপন করেছেন এই অন্ধকারের অন্তরালে। কালো অবয়বটা যেন একটা আকার ধারণ করেছে। হঠাৎ করে কাছে এসে মালতীর গলাটা চেপে ধরল সেটা। দম বন্ধ হওয়ার উপক্রম হল মালতীর। কিছু না ভেবেই সেই হাতের উপর নিজের শেষ অস্ত্র, তার তীক্ষ্ণ ছুরির ফলার মতো দাঁতগুলো বসিয়ে দিল সে। আকস্মিকতায় হাতটা ছেড়ে দিল মালতীকে। তাল সামলাতে পারল না সে। ধপ করে ছাদ থেকে নিচে পড়ে গেল মালতী। একটা আওয়াজ হলো, রাত্রির নীরবতা ভেদ করে। নিচে রাস্তায় মালতী যেখানে পড়ে রয়েছে, আজ থেকে বহু বছর আগে আদিত্য নারায়ণের মা চৈতালি দেবীর দেহটাও সেখানেই পড়েছিল। কিন্তু মালতী আর চৈতালি দেবী এক নয়। কষ্ট করেই উঠে দাঁড়ালো মালতী। এইসব চোটে সে কাবু হয় না। পুরোপুরি মানুষ না হওয়ার সুবিধা বোধ হয় এগুলোই। কুকুরগুলো আওয়াজ পেয়ে প্রথমটায় প্রচুর চিৎকার করলেও এখন অনেকটা চুপ করে গেছে। স্বজন চিনতে খুব একটা দেরি করে না ওরা। মালতী যখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তা দিয়ে পালাচ্ছে, তখনও ছাদের ওপর একটা কালো ছায়া পায়চারি করছে। শিকার যে এখনো অসম্পূর্ণ তার। মালতীর আত্মীয় বলতে তার পালনকারী মায়ের বোন এক মাসি। সে ভাবতে থাকে
অচেনা জায়গার চেয়ে মাসির বাড়ি গিয়ে আপাতত কয়েকটা দিন গা ঢাকা দেয়া যেতে পারে। তবে পুলিশের ঝামেলার ভয় আছে। ওর বাবার দেহ উদ্ধার হলেই পুলিশ তোর পিছনে পড়বে। কিন্তু এই মাসির খবর কেউ জানে না। সেই ছোটবেলায় একবারই এসেছিল মাসি, আর সেবার মাসির সাথেই কয়েকদিন মুকুন্দপুরে এসে থেকেছিল। ছোটবেলার সবকিছুই স্পষ্ট মনে আছে তার। মানুষের চেয়ে তার স্মৃতিশক্তি বহু গুণ বেশি। এখন মাসি হয়তো তাকে চিনতেও পারবে না, কিন্তু সে ঠিকই চিনে নেবে। মেশো মারা গেছে বহু বছর। নিঃসন্তান মাসির সংসার চলে লোকের বাড়ি পরিচারিকার কাজ করে। মুকুন্দপুরের একেবারে শেষ প্রান্তে রেল কলোনির পিছনে দুটো টালির চালের ঘরে থাকে সে। একটাতে একটু জায়গা পেলেই হবে মালতীর। পিছনেই রেল লাইন। নিঝুম রাতে শিকার ধরারও সমস্যা নেই। ভোরবেলার প্রথম বাসের সামনের সিটে বসে এইসবই ভাবছিল সে। কাল রাতের ঘটনাগুলো মনে রাখতে চাইছে না আর। তার একটা দাঁত একটু আঘাত পেয়েছে। কাল রাতে যেখানে কামড় বসিয়েছিল সে, সেটা একটা কঙ্কালের হাত ছিল। দাঁত একটু নড়ে গেছে তার মানে সেই চণ্ডাল আসলে কালো ছায়া ঘেরা এক দীর্ঘদেহী কঙ্কাল। এই ভয়ানক অপশক্তির সাথে সে এঁটে উঠবে কি করে? তাকে কি পালিয়েই বাঁচতে হবে সারা জীবন? ভাবনার চোরাবালিতে ডুবে গিয়েছিল সে। উদ্ধার করলো বাস কন্ডাক্টর। ডাক শুনে হুঁশ ফেরে মালতীর। সহজাত প্রবৃত্তিতে তড়াক করে লাফ দিয়ে নেমে যায়। এখনো সারা শরীরে ব্যথা তার। কুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। বেশ খানিকটা হেঁটে একটা ডোবা পেরিয়ে মাসির বাড়ি পেয়ে গেল সে। দরজায় দুবার কড়া নাড়তেই ভেতর থেকে মহিলা কণ্ঠের গলা ঝাড়ার আওয়াজ এলো। দরজা খুলে মালতীকে আপাদমস্তক দেখছে পদ্মরানী মণ্ডল ওরফে পদ্ম, মালতীর মাসি। চেনা চেনা লাগছে কি? মালতী গো, মালতী, তোমার দিদির মেয়ে। হাঁ হয়ে আছে পদ্ম। কিছুটা ধাতস্থ হয়ে ভিতরে ডেকে নেয় মালতীকে। কত বড় হয়ে গেছিস বলতো, আমি তো চিনতেই পারিনি। তা তুই চিনলি কি করে? সে তো কোন ছোটবেলায় এসেছিলি। আচ্ছা, এই তা মা মারা যাবার পর বাবা কেমন আছে রে? হ্যাঁ, ফুঁপিয়ে কেঁদে ওঠে মালতী। অভিনয়টা অবশ্য তার সহজাত নয়, মানুষের থেকেই শেখা। বাবা আর নেই মাসি, স্ট্রোক হয়েছিল, তাই তো তোমার কাছে। কথা শেষের আগেই উঠে আসে পদ্ম। মালতীর হাত দুটো ধরে বলে, চিন্তা কি তোর? হ্যাঁ, এই মাসি এখনো বেঁচে আছে, ঠিক চলে যাবে দুজনের। যা পাশের ঘরে গিয়ে কাপড় চোপড় ছেড়ে পরিষ্কার হয়ে নে, আমি কাজে বেরোবো। রান্না করাই আছে, খেয়ে নিস। মাথায় ছাদ পেয়ে নিশ্চিন্ত হয় মালতী। ভালো করে স্নান সেরে নেয় সে। খিদেও লেগেছে বেশ, তবে রাতের খিদে নিয়ে তার চিন্তা বেশি। আজ রাতে তাকে অবশ্য সংযত থাকতে হবে, না হলে নতুন জায়গায় আগমনের প্রথম রাতেই আশেপাশে কোনো কাণ্ড ঘটলে তার দিকেই সন্দেহ যাবে। মাসির সাথে গল্প চলল বেশ রাত অবধি। ট্রেনের আওয়াজে চমকে চমকে উঠতে হচ্ছে বারবার। রাতে ঘুম আসতে চাইছে না কিছুতেই। না ঘুমলেও সমস্যা মালতীর, তেষ্টা বেশি করে পায়। বিছানায় বেশ খানিকক্ষণ ছটফট করে শেষে উঠে বসল সে। নিঝুম রাতের ঝিম ধরা পরিবেশে পা টিপে টিপে বাইরের দরজাটা খুলে বেরোল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। এক বোতল জল গলায় ঢেলেও লাভ হয়নি। মাসির নাক ডাকার আওয়াজ বাইরে থেকেও পাচ্ছে। বাড়ির পেছনের দিকের এঁদো ডোবাটায় এক নাগাড়ে ব্যাঙ ডেকে চলেছে। পাশ দিয়ে কিছুটা হেঁটে একটা বাড়ির সামনে দাঁড়ালো সে। একটা গন্ধ নাকে আসছে। বাড়িটার উঠোন দিয়ে ডোবার এক কোণে পৌঁছে দেখল একটা মাঝারি মাপের মেছো বিড়াল ওত পেতে বসে আছে মাছ ধরবে বলে। মালতীর চোখ দুটো চকচক করে ওঠে। পাকা শিকারীর মতন পা ফেলে সে। বেড়ালের মতো চালাক শিকারীও তার পেছনে এগিয়ে আসা বিপদের আঁচ পায় না। এক ঝটকায় বেড়ালটার ঘাড় ধরে কামড় দেয় সে। মুখ দিয়ে আওয়াজও বের করতে পারে না প্রাণীটা। কয়েক মিনিটেই ওটার রক্তশূন্য নিষ্প্রাণ দেহটা ডোবার জলে ছুঁড়ে ফেলে মালতী। মুখের পাশে লেগে থাকা লোমগুলো পরিষ্কার করে নেয়। কিছুটা স্বস্তি পায় সে। রাতের ঘুমটা মন্দ হয় না। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। মাসি সকালেই বেশ খানিকটা খিচুড়ি রেঁধেছে। আজ তার কি সব রয়েছে, ফিরতে সন্ধে হবে। মালতী একা একাই সারাটা দিন কাটিয়ে ফেলল চারপাশে ঘুরে।
আজ অন্ধকার যেন তাড়াতাড়ি নেমেছে। মেঘলা আকাশ আর ঝোড়ো হাওয়ায় বেশ একটা দুর্যোগের আভাস রয়েছে। বিছানায় শুয়ে ফোন ঘাঁটছিল মালতী। মাসি এলে একটু চা করবে। হঠাৎ দরজায় একটা শব্দ হলো। সবকটা ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল মালতীর। মাসি এলে এতক্ষণে ডাকাডাকি শুরু করে দিত বা জোরে জোরে কড়া নাড়ত। তাহলে ওটা কিসের আওয়াজ ছিল? আরো ভালো করে মনোনিবেশ করল সে। আবার একটা আওয়াজ হলো বাইরে। মালতী কিছু একটা বুঝেছে। সদর দরজার দিকে আর এগোয় না। বাড়ির পেছনের দরজা যেটা ডোবার দিকে খোলে, সেটা দিয়েই একেবারে নিঃশব্দে বেরিয়ে যায়। ডোবা পেরিয়ে রেল লাইনের দিকে এগোতে থাকে। সারাটা দিন খুব ঝক্কি গেছে পদ্মর। ব্যাংকের কাজ, কারেন্টের বিল দেওয়া, তার উপর আধার কার্ডের ভুল সংশোধন, সব কাজই সে মিটিয়েছে আজ। বিছানায় কখন শরীরটা এলিয়ে দেবে সেই চিন্তা করতে করতে এসে গেছে বাড়িতে। কিন্তু এ কি, দরজাটা হাট করে খোলা কেন? মালতী, ও মালতী! কয়েকবার হাঁক পাড়ার পরও কোনো উত্তর যখন এলো না, তখন একরকম বিরক্তিতেই বিড়বিড় করতে করতে ঢুকলো সে। কি জানি বাবু, আজকালকার মেয়েগুলো যেন কেমন, তারা কোনো দায় দায়িত্ব শেখেনি, কোনো কিচ্ছু না। দরজা দিয়ে ভিতরে ঢুকেও মালতীকে খুঁজে চলে পদ্ম। গোটা বাড়িতে অন্ধকারের একনায়কত্ব কায়েম হয়েছে। আলো জ্বালবার জন্য আন্দাজে সুইচ বোর্ড হাতড়ায় সে, কিন্তু সুইচ টিপলেও আলোটা দপদপ করে দুবার জ্বলে উঠে নিভে যায়। চোখে ধাঁধা লেগে চেনা ঘরও অচেনা লাগছে তার। ঘরের শেষ প্রান্তে কিছু একটা নড়ে উঠল যেন। জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘকায় অবয়ব। পদ্ম তার উপস্থিতি টের পেয়েছে। গোটা গায়ে কাঁটা দিচ্ছে ওর। কি ওটা তা বোঝার ক্ষমতা তার নেই। দরজা দিয়ে ছুটে বেরোতে গেল, কিন্তু পারল না। তার চুলের লম্বা বিনুনিটা কেউ যেন টেনে ধরেছে পেছন থেকে। মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে তার, কিন্তু মেঘের গুরু গুরু গর্জনের সাথে তা মিশে যায়। এক টানে পেছনের মেঝেতে মুখ উল্টে পড়ে সে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উঠে বসার চেষ্টা করে, কিন্তু তার আগেই তার গলার টুটিটা চেপে ধরে একটা হাত। সে হাতে চামড়া নেই, শুধুই হাড়। ক্রমশ চেপে বসতে থাকে সেটা পদ্মর গলায়। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চায়। গলার শিরাগুলো ফুলে ওঠে জোয়ারের নদীর মতন। তবুও সে মৃত্যু বাঁধন আলগা হয় না। একটু পরেই একটা ধূপ করে আওয়াজ হয়ে দেহটা মেঝেতে পড়ে যায়। একটা কালো ছায়া দরজা দিয়ে বেরিয়ে উঠোনে এসে দাঁড়ায়। পাশের ডোবায় তখন একটা পচন ধরা মেছো বিড়ালের লাশ ভাসছে। ফাঁকা রেল লাইনের ওপর দিয়ে এক্সপ্রেস ট্রেনের মতোই ছুটে চলেছে মালতী। পুরনো অভিশাপ বয়ে নিয়ে আর কত পালাবে সে। লাইনের পাথরের ওপর দিয়ে জোরে ছোটা যাচ্ছে না। ঝোপ জঙ্গলে ভর্তি এদিকটা। কোনো মানুষের অস্তিত্ব নেই আশেপাশে। বুনো কাঁটা গাছগুলো তার পা দুটোকে ফালা ফালা করে দিচ্ছে। দূরে স্টেশনের আলোটা দেখা যাচ্ছে। সেখান থেকেই কোনো একটা ট্রেন ধরে পালাতে চায় সে এখান থেকে। হঠাৎ দাঁড়িয়ে পড়ে মালতী। একটু আগেও যে দূর স্টেশনের আলোটা দেখা যাচ্ছিল, এখন সেটা নজর আসছে না। তার থেকে কয়েক হাত দূরেই সেই কালো ছায়াটা দাঁড়িয়ে ঠিক সামনে। পালাবার পথ নেই। তার ভিতরের পাশবিক শক্তিগুলো জাগিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে যায় সে। মুখের ভেতর থেকে ধারালো দাঁতগুলো বার করে রাগে গড়গড় করতে থাকে প্রতিপক্ষকে ভয় দেখাতে। কিন্তু কোনো কাজ হয় না। তার প্রতিপক্ষ যে এই জগতেরই নয়। মালতী ঝাঁপিয়ে পড়ে সেই কালো অবয়বটার উপর, কিন্তু কোনো লাভ হয় না। তার হাতের এক ধাক্কায় ছিটকে পড়ে সে পাশের পার্থেনিয়াম গাছের ঝোপে। উঠে দাঁড়াবার আগেই তার গলাটা চেপে ধরে সেই কঙ্কাল সার হাত দুটো। কালো আলকাতরা মাখানো আকাশের দিকে চেয়ে থাকে মালতী। সেই হাতের চাপ সহ্য হয় না তার। চোখ বুজে আসতে থাকে। মনে পড়ে তার এতদিনে নিজের করে আসা শিকারগুলোর কথা। তারাও হয়তো এমনি ছটফট করে মরেছিল। গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসতে গিয়েও পারে না। আস্তে আস্তে দেহ অসাড় হয়ে চোখ বুজে যায় তার। অভিশপ্ত জীবনের সমাপ্তি ঘটতে চলেছে হয়তো।
দীর্ঘ কালো ছায়াটা মালতীর শরীরটা টেনে এনে রেল লাইনে ফেলে রেখে মিশে যায় দূরের অন্ধকারে। ট্রেন আসছে। স্টেশন ঢোকার আগে একটু আস্তে হয়ে হর্ন দিচ্ছে ট্রেনটা। মালতীর শরীর তখনও লাইনের মাঝ বরাবর। একটু একটু নড়ছে বোধহয় তার হাত পাগুলো, যেন কই মাছের জান। কয়েক মিনিটের মধ্যেই নিজের ছন্দে স্টেশনে ঢুকে গেল ট্রেনটা। মালতী কোনো মতে কাত হয়ে নেমে গিয়েছিল পাশের ঝোপে। এবার উঠে স্টেশন গিয়ে এর পরের ট্রেনটার খোঁজ নিতে হবে তাকে। কতদূর পালাবে সে নিজেও জানে না, এ তৃষ্ণা কিভাবে মিটবে সেটাও সে জানে না। শুধু এটাই জানে, যেখানেই যাক না কেন একটা কালো লম্বা ছায়ার সম্মুখীন তাকে হতেই হবে। স্টেশন থেকে এদিকেই টর্চ জেলে কেউ যেন আসছে। শরীরটা চাঙ্গা করে নিতে প্রস্তুত হয় মালতী। থামলে হবে না, এই তৃষ্ণা তাকে থামতে দেবে না। আজ গল্প পাঠে ছিলেন সায়ক আমান। বিভিন্ন চরিত্রে বর্ণিশা, দেবদত্ত, দিদিপ্রিয়া, মৌপিয়া এবং আমি তমাল। শব্দ সংযোজনে নীলাভ, আবহ নির্মাণে সায়ন। শেষ হল পার্থ মুখার্জির কাহিনী তৃষ্ণা। গল্পটি আমরা নিয়েছি খসড়া প্রকাশনী থেকে প্রকাশিত ফিরে তাকাবেন না বইটি থেকে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।